বিয়ের আগে ওকে দেখিনি, শুধু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে। বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় আলাদা হয়। তারা সুন্দর হলেও শ্যামলা, আবার কালো হলেও শ্যামলা। আমি জানি না আমার হবু স্ত্রী এ দুটোর মধ্যে কোন পাল্লায় আছে। যাই হোক, বাসরাতে ওকে দেখলাম। প্রতিবেশীদের যত কানাঘুষা শুনেছি, মেয়েটা দেখতে ততটাও খারাপ না। ওদের কাজই এরকম, কারো ভালো কিছু সহ্য করতে পারে না। ওদের কথায় আর কান দিলাম না। বাসুরের নিভু নিভু জোনাক আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল। ও খেয়াল করছিল আমি ওর দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। সে একটু ভীতু গলায় আমাকে জিজ্ঞাসা করলো, এভাবে কি দেখছেন? আমাকে কি ছবিতে দেখেননি? আমি জানতাম না কোন ছবির কথা বলছে। কেউ আমাকে বলেনি মেয়ের বাড়ি থেকে ছবি এসেছে। আমি ওকে বললাম, আমি তোমাকে না দেখে বিয়ে করেছি, তোমাকে আমার বাবা পছন্দ করেছেন। সে বলল, বাবা যদি না করে দিতেন তাহলে বিয়ে করতেন না? আমি না বললাম। মেয়েটা তখন আর কিছুই বলল না, চুপচাপ থেকে গেল। আমিও সারা শব্দ না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড হয়ে গেল। জীবনেও কল্পনা করিনি আমার সকালটা এরকম হবে। সোফায় বসেছিলাম। মেয়েটা গতকাল রাতের অপসরী ছিল না, বরং অপসরীর ন্যায় কোনো ভূত ছিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠি। সে আমাকে সালাম দিল। আমি কোনো জবাব না দিয়েই আম্মু রুমে গেলাম। আম্মু আমাকে রাগান্বিত দেখে বললেন, কি হয়েছে বাবা? আমি দরজায় একটা লাথ দিলাম। আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলতে পারলো? আমি কি দোষ করেছি যে আমার এরকম মেয়ে জুটলো? কেন? আমার হাই স্পিড আর হাই লোডের কথা রুমে প্রতিধ্বনি হয়ে ভাসতে লাগলো। আম্মু কিছু বলছে না। আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম। আম্মু শুধু একটাই কথা বললেন, তোর বাবা সব জানে। এটা শুনে থমকে গেলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল বাবা আমাকে ইচ্ছে করে তালাবে ফেলে দিয়েছেন। বাবা তো অন্তত আমাকে মেয়েটার ছবি দেখাতে পারতেন। আর মেয়ে দেখতে যাওয়ার সময় কি টিনের চশমা লাগিয়ে গিয়েছেন যে কালো একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে নিয়ে আসছেন? মেয়েটা কালো না, অনেক কালো। ছোটবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে যে টিপ লাগিয়ে দিত, ওইটার মতো দেখতে, কুচকুচে কালো। একে নিয়ে কিভাবে থাকবো? ভাবছি কোথাও বেরোলে পাছে কেউ জিজ্ঞাসা করবে না তো এই জঙ্গলিটাকে কোথা থেকে নিয়ে এসেছি? কেউ মজা করার জন্য বলবে না তো মেয়েটা বাড়ির বউ নাকি কাজের মেয়ে? আব্বুর ভুল ডিসিশনের কথা আমি ভাবছি না। আমি ভাবছি এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করব। ও কালো হয়েছে, কয়েকদিন পর আমার সন্তানও কালো হবে, সব কালো হবে। উফ না, এটা আমি মেনে নিতে পারবো না। যা বলার যা শোনার সব কোর্টে। আমি ডিভোর্স চাই। মেয়েটা ততক্ষণে সব জেনে গেছে আমার রেগে যাওয়ার কথা। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ওর চেহারাটা দূর, আওয়াজটাও আমার কানে বিচ্ছিরি শোনালো। আব্বুর ঘরে হইচই শুনে ভিতরে এলেন। মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন। আমাকে বললেন, কি হয়েছে, এত আওয়াজ কিসের? আমি মুখ থেকে কোনো কথাই বের করতে পারছিলাম না। সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি, কিন্তু বাবার সামনে কিছুই করতে পারি না। মুখ ফুটেও বলতে পারছি না কথাটা। হাত মুষ্টিবদ্ধ ছিল। ওইগুলো খুলে একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেলাম। আমি ছাদে বসে ভাবছিলাম, কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দেখতে খারাপ যে আমার বউ খারাপ হবে? নাকি আমার টাকা পয়সা কম? আমার তো সবই আছে, তাহলে কেন এরকম মেয়ে আমার কপালে জুটলো? মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। ছাদের রেলিংয়ে রড শক্ত করে ধরে আছি। হয়তো রাগে চেপে ধরেছি। ইচ্ছে করছিল রডটা চ্যাপটা করে দিই। তখন হঠাৎ পিছন থেকে আব্বুর আওয়াজ শুনতে পেলাম। আব্বু ডাকছেন। হাত নরম হয়ে গেল। রড ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি রড যেভাবে ছিল সেভাবেই আছে, শুধু আমার হাত লাল হয়ে গেছে। আর প্রচন্ড রাগে আমার মুখে গরম লাগছিল। আব্বুর আদেশ মেনে আব্বুর পিছন পিছন ওনার রুমে গেলাম। আব্বুর চেহারা দেখে বুঝে গেলাম উনি সব আব্বুকে বলে দিয়েছে। তার মানে এখন আর নাটক করা যাবে না, যা বলার ক্লিয়ার কাট বলতে হবে। আব্বু নরম স্বরে বললেন, সকালবেলা তোমার আচরণের কারণটা জানতে পেরেছি। কেন আমি ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছি এটাই জানতে চাচ্ছ তো? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। আব্বু বললেন, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। মেয়েটাকে কেন তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না?
তে কি বিবাহিতা, নাকি তে ধর্ষিতা, নাকি দেখতে কালো? আব্বুর প্রশ্ন শুনে চমকে গেলাম। এমনিতে সহজ কিছুর উত্তর দিতে পারি না, আর এটা তো কঠিন। আমি বরাবরের মতো চুপ থেকে গেলাম, কিছুই বলতে পারলাম না। উনি বললেন, মেয়েটার গায়ের রং না দেখে মনটা দেখতে, মনকে ভালোবাসতে। গায়ের রংটা একদিন খসে পড়ে যাবে, কিন্তু মন না। তাই আমি যা বলছি তাই করো, মেয়েটাকে নিয়ে সুখে থাকো। আর আমি তোমার বাবা। কোনো বাবা তার ছেলের খারাপ চায় না। যেদিন বাবা হবে সেদিন টের পাবে। আব্বুর কথা শোনা ছাড়া আর কিছুই করা ছিল না। সব বুঝেছি ভান করে রুমে চলে গেলাম। এসে দেখি সে কাঁদছে। আমার মন ওর জন্য কোনো দয়া জন্ম হলো না, আর হবেই বা কেন? সে কে, কি হয় আমার? ধোকা খাইতে বিয়ে দেওয়া হয়েছে, এখন আর এসব বলে লাভ নেই। কয়েকটা দিনেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি তাকে বললাম, তুমি এই বিয়েতে খুশি? আপনার কেমন লাগছে? বুঝতে পারছো না কেমন লাগছে? বুঝি, তবে আপনি যা চাইবেন তাই হবে। তা তো হবেই, শুধু একটা দিনের ব্যাপার। এই কয়েকটা দিন স্বামী স্ত্রীর মতো থেকে যায়, পরে আলাদা হয়ে যাব। আলাদা বলতে? ডিভোর্স। কথাটা যেন ওর কানে তীরের মতো বিঁধল। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেল। যতক্ষণ কথা বললাম, এই এতটুকু সময় ছিল যে তার চোখে জল ছিল না। এখন আমার কথা শুনে আবার আমি ওসব সহ্য করতে পারি না, প্রচন্ড রেগে যাই। মারামারিও তো করা সম্ভব না। কোনোরকম রাগ চেপে ধরলাম। বিয়ের 2 মাস হতে চলল। আমি সোফায় ঘুমাই আর সে বিছানায়। সকালে ওর ঘুম ভাঙার পর আমি আবার বিছানায় চলে যাই। আব্বুর সামনে ওর সাথে ভালো ব্যবহার করছি, অনেক যত্ন নিচ্ছি। আমার রুমে আসলেই সব উল্টো হয়ে যায়, যেন বাবার কাছে ধরা না খাই। কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলি না। রুমে যতক্ষণ থাকে সব সময় বই একটা পড়ে, আর কাজ হাতে থাকলে কাজ। আমি অফিস শেষ করে বাসায় যখন ফিরি, তখন আমার অনেকের খাওয়া শেষ হয়ে যায়। রাত 12টা পর্যন্ত আমার জন্য কে ওয়েট করবে? ঠিক তখন সে আমার সামনে হাজির। টেবিলে সবকিছু রেখে রুমে চলে যায়। আমার খাওয়া শেষ হলে আমি রুমে আসলে সে বেরিয়ে যায়। আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে। একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে, কিন্তু মানুষটা ভুল। ওর ভাবা না ভাবা নিয়ে আমার কিছু যায় আসে না। কোর্টের আলোকে আমাদের কমপক্ষে 6 মাস একত্রে থাকতে হবে। একত্রে থাকা মানে এক ছাদের নিচে আলাদা হয়ে থাকা। তাই আমি ওকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখে অল্প জল জমে আছে, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। পানি 1 গ্লাস খেয়ে ঘুমাতেই যাব, তখন দেখি বিছানায় কে নেই। ওয়াশরুমের লাইটও তো বন্ধ, বেলকনিতে দরজাও ভিড়ানো লাগে। তাহলে সে গেল কোথায়? কেবলমাত্র সোফা থেকে নামলাম, তখন দেখি বিছানার ওপাশে তে নামাজ পড়ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেকেন্ডের জন্য মাথায় আসছিল ও পালিয়ে গেল না তো। যাক, এখন একটু শান্তি পেলাম। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। তখন তে কি জানি বলছিল, স্পষ্ট শোনা যাচ্ছিল না। আমি আবার উঠলাম, আস্তে আস্তে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম, যেন সে টের না পায় আমি জেগে আছি। তাহাজ্জুদের নামাজ শেষে সে মোনাজাত করছিল, হে আল্লাহ, তুমি কেন আমাকে কালো করে পৃথিবীতে পাঠিয়েছো? জন্মের পর বাবা মায়ের আদর পাইনি, পাড়া প্রতিবেশী হেয় হয়ে বিয়ে করেছি, কারণ বাবার পছন্দ করা ছিল। আর যাই হোক, অমান্য করিনি। কেন বাবা কোনো কথা ফেলতে পারি না। লোকে আমায় নিয়ে, বাবা মাকে নিয়ে কটাক্ষ করতে দ্বিধা করেনি। ভাই বোনদেরকে জিজ্ঞাসা করতো, এই কালো প্যাচে কি তোর বোন? বউরা লজ্জায় মাথা নামিয়ে নিত। তাদের কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না। স্কুলে সামনের বেঞ্চে বসা আমার নিষেধ ছিল। একা পিছনের বেঞ্চে বসতে হয় যেন আমার গায়ের রং অন্য কারো গায়ে না লাগে। আচ্ছা, এটা কি কোনো ছোঁয়াচে রোগ? না তো। তাহলে কেউ কেন আমার সঙ্গে মিশে না? কথা বলতে চায় না কেন? এটা কি আমার দোষ ছিল যে আমি কালো? টিভিতে দেখায় ক্রিম মাখলে মানুষ সাদা হয়ে যায়, তাহলে আমি কেন সাদা হই না? আমি কি এতই কালো? বয়সের চেয়ে দ্বিগুণ বার পাত্র দেখতে এসেছে, একই কথা বলে যায়। কালো কাওয়াকে লাইটের নিচে বসালেও দেখা যাবে না, আর বিয়ে করতে বসেছে। কালো বলে কেউ আমাকে নিতে চাচ্ছে না, আবার নিজের করেও রাখতে চাচ্ছে না। আমি কালো বলে কি আমার বেঁচে থাকা দায় হয়ে পড়বে?
শেষে কিভাবে জানি আমার বিয়ে হয়ে গেল। বড় ঘরের ছেলে, শিক্ষিত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। মনে করেছিলাম হয়তো এখান থেকে আমার নতুন জীবন শুরু হবে, কিন্তু তা আর হলো না। ঘুটঘুটে কালো থাকার জন্য বিয়ের পরের দিনই আমার স্বামী ডিভোর্স দিতে চায়। আমার সাথে নাকি ওনাকে মানায় না। ওনার মতো আমারও দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, দুইটা চোখ, একটা মাথা আছে, সবই এক, তবুও নাকি মানায় না। শুধু পার্থক্য হলো উনি সুন্দর আর আমি কুৎসিত। কেন তুমি আমাকে কালো রং দিয়ে বানিয়েছো? অন্য কোনো রং দিলেই তো পারতে। হয় তুমি আমাকে বদলিয়ে দাও, নয়তো মৃত্যু দাও। এভাবে আমি আর বাঁচতে পারবো না। আমার দরবারে কতবার হাত পেতেছি, কিন্তু আমায় কিছুই দাওনি। সেইবারের মতো একটা জিনিস চাইবো, আমার স্বামী যেন সুখে থাকেন, আমার কালো ছায়া যেন ওনার উপর না পড়েন। আমিন। আমি ওর মোনাজাত শুনে দুপায়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। হাঁটু গেড়ে বসে ঠাস করে নিচে পড়ে গেলাম। সে তার পিছনে আচমকা শব্দ শুনে আটকে যায়। সঙ্গে সঙ্গে পিছনে তাকাই। আমি ওর পিছনে এভাবে পড়ে থাকবো সেটা কল্পনাও করিনি। ও সব কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শোয়ালো। আমার সারা শরীর কাঁপছে। আমি স্থির হয়ে শুতে পারছিলাম না, আবার বসতেও পারছিলাম না। গায়ের রোম সব দাঁড়িয়ে গিয়েছে। এত সবের পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি। সে ছোটাছুটি করছে এদিক ওদিক, পাগলের মতো ওষুধ খুঁজছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতর আমাকে ওষুধ না দিলে আমি মারা যাব। আর তার আপ্রাণ চেষ্টা চলছে আমাকে বাঁচানোর। আমি ওকে বললাম, আমাকে পানি দাও, ভীষণ তৃষ্ণা পেয়েছে। সে দৌড়ে এসে আমাকে পানি দিল। আমি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম, তারপর উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে আমাকে জিজ্ঞাসা করছে বারবার, আমি ওখানে গেলাম কি করে। আমি নিশ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান ধরলাম। সে মনে করেছে আমার শরীর খারাপ, আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না, তাই আর ডাকেনি। কিন্তু আমি ঘুমাতে পারিনি, চোখের দুপাতা এক করতে পারিনি। ওর প্রতিটা কথাগুলো কানে বাজছে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম? ও তো আমার স্ত্রী। আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না? এতদিন যে আমার ভালোবেসে এসেছে, আমি কেন তার ভালোবাসাটা বুঝতে পারিনি? আমি কি সাদা কালোর মধ্যে এতই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষ চিনতে পারলাম না? নিজেকে অনেক ভাবে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু চোখের জল আটকাতে পারছিলাম না। হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে, হয়ে যাক সব মরুভূমি, তবুও ওকে আর দূরে রাখা যাবে না। যাকে 2 মাস আগে বিয়ে করেছি, তাকে যে স্ত্রী মজা থেকে বঞ্চিত করেছি, কাল সব ফিরিয়ে দেব। হ্যাঁ, কাল তাকে নতুন জীবন দিব। কালো বলে আর অবহেলা করব না। এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল। এখন সবকিছু শুদ্ধ করে নতুন সকালে সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায়। চোখটা বন্ধ করে শুয়েছিলাম, যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যাই, কিন্তু কখন যে ঘুম লাগলো টেরই পেলাম না। চোখ খুলে দেখি 11টা বাজে। উঠে দেখি সে বিছানায় নেই। আমি ওকে খুঁজতে রুম থেকে বের হলাম। আম্মুকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম ও কোথা থেকে তখন ওকে দেখা পাই কাপড়ের বালতি নিয়ে ওয়াশরুমে ঢুকছে। ইচ্ছে করছিল এখনই ওর কাছে যেতে, কিন্তু না, এভাবে যাব না। আজকে অন্যরকম হয়ে যাব, তাক লাগিয়ে দেওয়ার মতো যাব। ঝটপট ফ্রেশ হয়ে বাইরে থেকে একগুচ্ছ গোলাপ কিনে আনলাম। কাপড় মেলতে সে ছাদেই থাকবে, তাই আর রুমে না গিয়ে ছাদে যেতে লাগলাম। ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি কিভাবে শুরু করব। ওর সামনে হঠাৎ করে এভাবে দাঁড়ালে তার রিয়াকশন কি হবে? সে চমকে যাবে তো? হ্যাঁ, ওকে চমকানোর জন্যই তো যাচ্ছি। ভাবতেই আমার মুখের এক কোণে হাসি ফুটে উঠল। তখন হঠাৎই কিছু একটা নিচে পড়ার শব্দ হলো। মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে। আমি মাথায় একটু তুলতেই তে পড়ে যাওয়া দেখতে পেলাম। আমি এক পা বাড়ানোর আগেই সে আমার পায়ের কাছে এসে পড়লো। ওর নাক মুখে রক্ত, মাথা অনেকটা ফেটে গেছে। আমি ওর অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলি, তবুও ফেললাম না। হাত থেকে ফুলগুলো পড়ে গেল। আব্বু আম্মু তারা দৌড়ে আসলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। আব্বু ড্রাইভারকে কল দিতে বের হলেন। আমি তাকে কোলে নিয়ে গাড়িতে উঠে যাই। এই প্রথম আমি তাকে স্পর্শ করছি। আলাদা একটা শিহরণ আমাকে ছুঁয়ে গেল, তা ভুল সময়ে।
গাড়ি যত দ্রুত যাচ্ছিল ওর রক্তে আমি তত লাল হচ্ছি। ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চোখে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। রক্ত ওর ঝরছে, কিন্তু কষ্ট পাচ্ছি আমি। বুঝতে পারছি না এ কেমন কষ্ট। তেল রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায়, আমার তখন হসপিটালে পৌঁছালাম। তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হয়। আমি গোটা শরীরে রক্ত মাখামাখি ভিজে দেওয়ালে হেলান দিয়ে বসি। ভাবতে পারছিলাম না এরকম কিছু হবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্ত লাগবে। আব্বু ডাক্তারকে জিজ্ঞাসা করলেন গ্রুপ কি। ডাক্তার বলল বি পজিটিভ। আমি তখন বললাম আমার রক্তের গ্রুপও বি পজিটিভ। আমি আব্বু আর ছোট ভাই কেবিনে গেলাম। ডাক্তার বলল আমি একা এত রক্ত দিতে পারবো না, তাই আব্বু আর ছোট ভাইয়ের গ্রুপ একই টাকায় রক্ত দিলাম। তাই 4 ঘন্টা অপারেশনের পর ডাক্তার বের হলো। আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম। ডাক্তার মুখ নিচু করা, কিছুই বলছে না। আব্বু ডাক্তারকে বললেন আমার বৌমা কেমন আছে, কি করছে? আব্বু জিজ্ঞাসা করলেন আপনি চুপ আছেন কেন, কিছু বলুন। ডাক্তার তখন আব্বুর কাঁধে হাত রেখে মাথা নাড়িয়ে না সূচক ইশারা দেখালেন। আমি ইশারা দেখে দাঁড়ানো অবস্থায় পড়ে যাই। ভাই এসে আমাকে সামলালো। আব্বু ডাক্তারকে বলছেন আবার বৌমাকে দেখতে, ওর কিছু হয়নি, ওকে ভালো করে চেক করুন। আব্বু নিস্তেজ হয়ে মাটিতে ঢলে পড়লেন। আম্মু ওনাকে চেয়ারে বসিয়ে নিলেন। আমি নির্বাক হয়ে যাই। ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না। তাই আমি ওটির ভিতর ঢুকে যাই। ওর থ্যাতলালন মাথা সেলাই করা, নাকে ব্যান্ডেজ। আমি দেখে আটকে যাই। পা থেমে আমার চলতেই চাচ্ছিল না, তবু একটু একটু করে এগোলাম। আমি একদিন ওকে নাম ধরে ডাকিনি, আজ ডাকছি তে, ও তে। সে কোনো রকম রেসপন্স করছে না। আমি ঢোক গিলে ওর হাত ধরি, হাত বুলাতে থাকি, ওর ডাকতে থাকি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আমার চোখের জলে ভরে যায়। কিছুই দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছে চোখের পানিতে ডুবে গিয়েছি। শেষে আমিও জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরলো, আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি। জ্ঞান ফিরতেই আমি তেকে খুঁজতে থাকি, আর নার্স আব্বুকে খুঁজছে, যেন বলতে পারে আমার জ্ঞান ফিরেছে। নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, তবুও ওকে খুঁজতে বের হয়েছি। কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে। মেডিসিন একটা আর তার সাথে ইনজেকশন দিল। কয়েক মিনিট দুর্বল ছিলাম, তারপর শরীর আস্তে আস্তে একটু এনার্জি পেলাম। তেল লাশ নিয়ে সবাই বাড়ি ফিরছি। চারিদিকে কান্নার আওয়াজ। হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে, নয়তো কে আর বেঁচে নেই তাই কাঁদছে, কিন্তু আমি কাঁদছি কষ্টে, নিজের কষ্টে। তাকে আমি যত কষ্ট দিয়েছি সব যেন উল্টে ঘুরে পেলাম আমার বুকেই। নিজেকে নিজে আজ মেরে ফেলতে ইচ্ছে করছে। খাটলিতে করে ওকে কবরে নিয়ে যাচ্ছি। কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়িতে করে আমার বাসায় এনেছিলাম, আর আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ভিজছিল, সাথে সাথে আবার শুকিয়ে যাচ্ছে, কিন্তু চোখ থেকে ঝরা বন্ধ হচ্ছে না। এ কেমন শাস্তি ভোগ করছি আন্দাজি নেই। 3.5 ফুট মাটির নিচে তখন তাকে রাখা হলো। আমার কান্নার বেগ বেড়ে গেল। আমার ইচ্ছে করছিল যেন ওর পাশে যাই, কিন্তু মানুষরা আটকে রাখলো। বড় বড় বাঁশের ওপর যখন সবাই মাটি ছিটিয়ে দিচ্ছিল, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। ও দূরে চলে গিয়েছে, তবু মনে হচ্ছে কেউ যেন আমার পাশ থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলো আমি সহ্য করতে পারছি না, একটুও না। তে যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল, তখন বিশ্রী লাগছিল শুনতে। এখন ইচ্ছে করছে ওর কান্না শুনে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু ভাগ্য সাথে নেই। শুনেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম নিতে হয়, আজ সেটার মানে বুঝতে পেরেছি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি ধরফরিয়ে উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম সকালে রোদের আলো ফুটেছে। আচ্ছা, আমি তো কবরস্থানে ছিলাম, আমি তো আমার থেকে চিরবিদায় দিচ্ছিলাম। তাহলে আমি ঘরে আসলাম কোথা থেকে? আচ্ছা, আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি কিছু একটা মনে করেই ধরফরিয়ে উঠে বসলাম। দ্রুত ছুটে গেলাম বাহিরে। কিচেনে মা রান্না করছে। মাকে জিজ্ঞাসা করব ভেবে জিজ্ঞাসা করে ফেললাম, মা তে কোথায়? ওপরে গেছে ছাদে কাপড় মেলে দিতে। বাবু, তুই এখন কি কিছু কফি খাবি? ঘরে পাঠাবো?
আমি আর কিছু শোনার অবস্থায় নেই। মায়ের পরের কথাগুলো কি বললো তা শ্রবণ গ্রন্থি অনুযায়ী পৌঁছালো না। দৌড়ে গেলাম ছাদে। আমার চিন্তা যদি সঠিক হয় তাহলে তের বিপদ ভীষণ নিকটে। তাহলে কি স্বপ্নে যা দেখলাম তা কি সত্যি হতে চললো? আমি আর 1 মিনিটও দাঁড়ালাম না, দৌড়ে গেলাম ছাদে। দেখলাম তে কাপড় মেলে দিচ্ছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, তখনই তে একটা পাথরের সাথে পড়ে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। দৌড়ে গিয়ে ঝাঁপড়ে ধরলাম তাকে। আমার বুকটা ধড়ফড় করছে, চোখে বিন্দু বিন্দু অশ্রু জমলো। তবে দুঃখের না, এগুলো আনন্দের অশ্রু। আমি আমার থেকে রক্ষা করতে পেরেছি আমার তের বিপদ কাটিয়ে দিতে। তে চোখ বন্ধ করে আছে। সে ভেবেই নিয়েছিল আজ তার শেষ দিন। এখান থেকে পড়ে হয়তো সে আর বাঁচতে পারবে না। কিন্তু কি মনে হচ্ছে কোনো কিছু তাকে আঁকড়ে ধরে আছে। তে বোঝার জন্য চোখ খুলে ফেললো, পিটপিট করে চাইলো সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। এ কাকে দেখছে সে? জাঙ্কুক, তার স্বামী, যে তাকে দু চোখে দেখতে পারে না, যে স্বামী তাকে ঝাপটে ধরে আছে তাকে বিপদ থেকে বাঁচাতে। জাঙ্কুক থেকে আরো শক্ত করে বুকের মাঝে চেপে ধরে নিরাপদ দূরত্বে নিয়ে আসলো। তে এখনো ঘোরের মধ্যে আছে। সে কিছুতেই বুঝতে পারছে না জাঙ্কুক কেন তাকে রক্ষা করলো, আর সে এখানে বা কেন। হঠাৎ তে নিজের কাছে ভেজা অনুভব করলো। সে চমকে উঠলো। জাঙ্কুক কি তবে কাঁদছে? তে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরাতে চাইলো, কিন্তু জাঙ্কুক তাকে আরো ঝাপটে জড়িয়ে ধরলো। তে আবার এর শীর্ষে পৌঁছে গেল। সে আর জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করলো না। কিছুক্ষণ পর জাঙ্কুক তাকে ছেড়ে তার পুরো মুখে এলোপাথারি চুমু খেতে লাগলো। হাতের দুটো মুঠোর মধ্যে নিয়ে হাতের দুপৃষ্ঠে চুমু খেতে লাগলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, আই লাভ ইউ তে, আই লাভ ইউ এ লট, প্লিজ আমাকে ক্ষমা করে দাও তে। তে জাঙ্কুকের কথা শুনে অবাক হয়ে গেল। যে তে ভাবছে জাঙ্কুকে কি বলছে। তে বুঝতে পারলো না জাঙ্কুক কেন এমন করছে। সে তো তাকে সহ্য করতে পারে না। তাহলে আজ হঠাৎ কি হলো এমন জাঙ্কুক এবার তের পা জড়িয়ে ধরলো, বলতে লাগলো, প্লিজ তে, ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, যা ইচ্ছা করো, মারো পিটো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তোমার গায়ের রং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, শুধু তুমি আমার পাশে থেকো, আমাকে ছেড়ে যেও না তে, প্লিজ। তে শুধু অবাক হয়ে দেখছে। তে এবার জাঙ্কুককে তার পায়ের কাছ থেকে তুলে ধরলো। এ কি করছেন? পা কেন ধরছেন? আমি আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি, আমি আপনার প্রতি কোনো অভিযোগ রাখিনি, প্লিজ এবার উঠুন। সত্যি বলছি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। জাঙ্কুক উঠে দাঁড়ালো। তাহলে কথা দাও আর কখনো ছেড়ে যাবে না? কথা দিলাম, কখনো ছেড়ে যাব না। আমার আর যাওয়ার জায়গাও নেই। কোথায় যাব? আপনি ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি তো আমার পৃথিবী। জাঙ্কুক এবার থেকে অবাক করে দিয়ে তের দু ঠোঁটের মাঝে নিজের ঠোঁট স্পর্শ করালো। এই স্পর্শ তাদের দুজনেরই প্রথম। দুজনে শিহরিত হয়ে উঠল। জাঙ্কুকের স্পর্শে তে কেমন কুকড়ে উঠল। জাঙ্কুক তের ঠোঁটের আবেশে হারিয়ে যেতে শুরু করলো। সে ভীষণ উন্মাদ হয়ে উঠল। জাঙ্কুক এভাবে অনেকক্ষণ ধরে তের ঠোঁটে নিজের রাজত্ব চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর তে চুমুর আবেশে নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার নিঃশ্বাস আটকে আসছে, তবুও সে জাঙ্কুককে সরাইতে চাইল না। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজে থেকেই তের থেকে সরে আসলো। তেকে ঝাপটে ধরে বলল, তে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমি তোমাকে। আমাকে আর ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তে, তুমি হবে কি আমার অন্ধকার রাতের জোছনা? হবে কি আমার একাকিত্বের সঙ্গী? হবে কি আমার ভালোবাসা? বলো, হবে? হব জাঙ্কুক, হব। আমি শুধু আপনারই, আমি শুধু আপনাকে ভালোবাসি, আমি শুধু আপনাতেই সীমাবদ্ধ। আপনি ছাড়া যে আমার আর কেউ নেই, আপনি আমার পৃথিবী। আপনাকে ছাড়া কোথায় যাব? জাঙ্কুক এবং তে আবার নিজেদের জড়িয়ে ধরলো। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না, না তো গায়ের রং দেখে হয়, বাহ্যিক সৌন্দর্য দেখে হয় না।
দুজনের মনের মিল থাকলে ভালোবাসা ঠিকই হয়ে যায়, যেমন তে আর জাঙ্কুকের মধ্যে হয়েছে। যার কাছে যার শান্তি মেলে তার সাথেই তার ভালোবাসা হয়। ভালোবাসা ভীষণ সুন্দর, যদি হয় সেটা সঠিক মানুষের সাথে।